হয়তো তার ফোনে চার্জ ছিল না, তার জন্য তুহিন ভাইয়ের ফোনটা বন্ধ হয়ে যায়। আর তুহিন ভাই সমস্ত ঠিকানা এবং সমস্ত কিছু তার রহিম চাচা এবং তার বাবা মার কাছ থেকে জেনে নেয়। আর তুহিন ভাই যে তার গ্রামের যে বাস স্ট্যান্ড ছিল সেখানে যে নামছে, নামার পরে তাকে কোনো অটো ধরে বাড়ির দিকে আসতে হবে, কারণ তাদের বাস স্ট্যান্ড থেকে অটো ধরে বাড়ির দিকে আসতে হবে। সে একটা অটো ধরে বাড়ির দিকে চলে আসে। তার ফোনটা চার্জ চার্জ না থাকার কারণে ফোনটা বন্ধ হয়ে গেছে, তার চাচাকে ফোন দিতে পারতেছে না এবং তার বাবা মাকেও ফোন দিতে পারতেছে না। তো তখন সেই অটোটা বলে যে এখন কি আপনি যেতে পারবেন, বলছে যে হয়তো যেতে পারবো। আর আপনি কি যেতে পারবেন না? তখন অটোওয়ালা বলে যে দেখেন, আসলে আপনি যেখানে ঠিকানার কথা বললেন ওখানে তো কোনো গাড়ি যায় না, আর গাড়ি যাওয়া যায় না, ওখানে রাস্তা ভালো না, তেমন হেঁটে যেতে হয়। আর এখানকার লোক সব এখানেই নেমে বাড়িতে যায়। আর এখানকার রাস্তাটা তেমন ভালো না, আপনাকে হেঁটেই যেতে হবে। আর আপনি যদি আমি নামাই দিয়ে আসি তাহলে গাড়ি তো যেতে পারবে না। তখন সেই তুহিন ভাই অটোওয়ালার সাথে কথা শেষ করে সেই বাজারে নামে। বাজার থেকে প্রায় অনেকটা দূরই হেঁটে আসতে হবে। তো আমারও তো দোকান দোকান বন্ধ করতে এখন অনেক সময় লাগবে। আমি 11টা 11:30টার দিকে দোকান বন্ধ করি, আর মাত্র তো 9:30 মতন বাজে। আপনি কি যেতে পারবেন? দোকানদার সেই তুহিন ভাইকে বলে বলে যে ঠিক আছে, যেতে পারবো, হেঁটে যাই, যেহেতু এখান থেকে বেশি সময় লাগবে না, হেঁটেই যাই। আর গ্রামের রাস্তা, হেঁটে গেলে ভালোই লাগবে। আর তখন সেই তুহিন ভাই বলে ঠিক আছে, তাহলে আমি হাঁটতে থাকি। তখন সেই হাঁটতে থাকে। তখন হাঁটতে হাঁটতে তুহিন ভাই সেই যে দোকানদার বলেছিল যে রাস্তার মাঝে আপনি একটা বড় জঙ্গল পাবেন, ঘন জঙ্গল, সেই জঙ্গলটা যখন সে পায়, তখন সেই জঙ্গল যখন সে পাড়ি দিচ্ছে, হেঁটে হেঁটে পাড়ি দেওয়ার সময় তুহিন ভাইকে কে যেন একজন ডাকছে, ওগো শুনছো, একটু দাঁড়াবে? তখন তুহিন ভাই প্রথম বিষয়টি ভাবেনি যে আসলে কে কি বলছে। যখন আবার বলছে যে ওগো শুনছো, একটু শোনো না, তখন সে তুহিন ভাই
পিছন থেকে তাকিয়ে দেখে কে যেন তাকে ডাকছে। সে প্রথমে ডাক শুনে ভাবছিল হয়তো কেউ বা কোনো কিছু শব্দ হতে পারে, এরকম ভেবেছিল। তখন সে দ্বিতীয়বার শুনতে পারে, তখন সে পিছনে তাকায় দেখে যে একটা মহিলা তাকে ডাকছে। তুহিন ভাই ভাবছে যে এত রাত্রে এখানে মহিলা কোথা থেকে আসবে, তারপরে আবার ঘন জঙ্গল, অন্ধকার, বর্ষাকাল এর সময় এই ঘটনা। আর চারিপাশে তো এরকম বাড়িঘরও দেখতেছি না। আর দোকানদার যে বলল যে এই জঙ্গলটা পাড়ি দেওয়ার পরেই কিছু দোকান পাওয়া যাবে, সেই দোকানের পরেই আমার চাচার বাড়ি। আর দোকান জিজ্ঞেস করলেই হয়তো দোকানদাররা বলে দিবে। তখন সেই তুহিন ভাই বলে যে এত রাত্রি এখানে কি? তখন তুহিন ভাই তাকে জিজ্ঞেস করে যে কে আপনি, এখানে এত রাত্রে এই জঙ্গলের মধ্যে আপনি কি করেন? এত রাত্রে আপনি জঙ্গলে কি কোনো কাজ আছে? আর আশেপাশে তো তেমন কোনো লোক দেখতেছি না, আপনি একলা একলা এখানে কি করেন? আর আপনি আমাকে ডাকছেন মানে কেন? আমাকে কি আপনি চেনেন? তখন সেই রক্ত খাওয়া পেশাচি, তার যে কালো রূপ আর যে রক্ত মুখ দিয়ে পড়ছে, সেই ভয়ঙ্কর চেহারাটি তুহিনবার সামনে চলে আসে। তুহিন ভাই প্রচণ্ড ভয় পায়। ভয় পাওয়ার ফলে তার শরীর একদম ভার হয়ে আসে। আর সেই রক্ত খাওয়া পেশাচি তার দিকে আগাতে থাকে। তুহিন ভাই থরথরা কাঁপতিছে, আর তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ভার হয়ে আসতেছে। আর কোনোভাবেই সে কাজ করতে পারতেছে না, মুখ দেওয়ার কোনো কথাও বেরোচ্ছে না। ও অবথম্বর মতো দাঁড়িয়ে আছে। সে আর কোনো কিছুই ভাবতে পারতেছে না, সে কোনো কিছু বলতেও পারতেছে না, মুখ দেওয়ার কোনো কথা আসতেওছে না। তখন তার রহিম চাচা বলে যে ভাতিজা তো আজকে আসার কথা, রাত তো প্রায় 10টা বাজার দিকে, এত সময় তো ঢাকা থেকে আসার কথা। সেই তুহিন ভাইয়ের চাচা রহিম তার ফোনে ফোন দেয়, কিন্তু তুহিন ভাইয়ের ফোনটা বন্ধ। রহিম ভাই কিন্তু আসলে তার ভাতিজাকে পায় না ফোনে। তখন সেই তুহিন ভাইয়ের রহিম চাচা তার বাইকে ফোন দেয় যে তুহিন তো এখনো আসলো না, তুহিন কি রওনা দিছে? তখন তার বাবা বলে যে তুহিন তো এত সময়ে গ্রামে পৌঁছানোর কথা, ও তো অনেক আগেই বেরিয়ে গেছে, কি এখনো কি যায় নাই নাকি? রহিম বলে যে তুহিনকে ফোন দিচ্ছি কিন্তু ফোনে তো পাচ্ছি না, ওর ফোনটা বন্ধ, হয়তো কোনো কারণে মনে হয় বন্ধ হয়েছে, না কোনো বিপদ টিপদ হলো, না কোনো সমস্যা টমস্যা হলো গাড়িতে আসতে। তখন তার রহিম চাচা বিষয়টি অনেক চিন্তায় পড়ে যায়। তার বাবা মাও, তুহিনের বাবা মাও অনেক চিন্তায় পড়ে যায় যে ফোনে তো পাচ্ছি না, ফোন তো বন্ধ, কি হলো? আর ও তো গ্রামের রাস্তাঘাট চেনে না, ওকে যেভাবে বলা হয়েছে ও সেইভাবেই গেছে। আর তো সেখানে পৌঁছানোর আগে তো আপনাদেরকে ফোন দেওয়া কথা বলেছিল, তো ফোন টোন দেয়নি, ফোন আরও বন্ধ। রহিমের চিন্তাটা বেড়ে যায়, তার বাবা মাও অনেক চিন্তা করে। তখন রহিম তার ছোট ছেলে তাকে সঙ্গে নিয়ে বলে যে চল তাহলে বাজারের দিকে এগোতে থাকি, হয়তো বাজারে গেলে তার সাথে দেখা হবে, বা এখনও গাড়ি থেকে নামেনি, বাজারে নামলে তো হয়তো দেখতে পাবো। আর ফোন তো বন্ধ, কথাও তো বলতে পারতেছি না। তার ছোট ছেলেকে নিয়ে সেই রাস্তা দিয়ে রহিম বাজারের উদ্দেশ্যে যায়, তার ভাতিজাকে খোঁজার জন্য বা আনার জন্য, যে এত সময় আসছে কি না, ও আবার এই রাস্তা চেনে কি না। তখন সেই তার রহিম চাচা অনেক চিন্তায় পড়ে যায়। রহিম চাচা তার সঙ্গে ছোট ছেলেকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসার পরে যখন সেই রহিম চাচা জঙ্গলের রাস্তাটা পায়, তখন দেখে একটা লোক ওখানে দাঁড়া আছে। তখন রহিম চাচা বলে যে এখানে কে দাঁড়া আছেন? এত রাত্রে, রাত বেজে গেছে 10টা, এখানে কি করেন দাঁড়া দাঁড়া, কে আপনি?
রহিম চাচার কোনো কথা উত্তর আর দেয় না। আসলে সেই যে লোকটি দাঁড়া আছে সেটাই হচ্ছে আর কেউ না, সেই হচ্ছে তুহিন ভাই। তুহিন ভাই আসলে সেই রক্তখেকো পিশাচির কবলে পড়েছে। রহিম ভাই সেটা বুঝতে পারেনি যে এটাই আমাদের তুহিন। তখন সেই রহিম চাচা আবারও জিজ্ঞেস করে যে এখানে কে, আপনি এখানে দাঁড়া আছেন আর আপনি কার সাথে কথা বলেন? এখানে তো আমি তো কাউকে দেখতেছি না, এখানে তো জঙ্গল ছাড়া আর কিছুই নেই, আপনি কার সাথে কথা বলেন, আপনি কে? তখন সেই রহিম চাচা আর ছেলে ছেলে যখন তার দিকে আগাতে থাকে, তখন সেই ভয়ঙ্কর রক্ত খাওয়া পিশাচি আসলে ওখান থেকে চলে যায়। আর সেই লোকের কারণে কিন্তু ওখান থেকে চলে যায়। তুহিন ভাই কিন্তু মাটিতে পড়ে যায়। ওই রক্ত খাওয়া পেশাচি চলে যাওয়ার পরে তুহিন ভাই মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেই রহিম চাচা আর তার ছেলে তাকে ওখান থেকে নিয়ে বাড়ির দিকে চলে যায় যে আমার ভাস্তেকে খোঁজার জন্য আসলাম, এখানে তো একটা লোক বিপদে পড়েছে, এখন কে বা না কে, চল আগে একে একটু বাঁচাই, তারপরে হয়তো বাজারে গিয়ে তুহিনের খবর নেবনে। তখন সেই তুহিন ভাইকে বাড়ির দিকে নিয়ে এসে সেই বাড়ির পাশে যে দোকান ছিল ওখানে নিয়ে আসে। আর রহিম চাচারা কিন্তু তুহিনকে কখনো দেখেনি, তুহিন কখনো আসেওনি। আর সেজন্য কিন্তু রহিম চাচা তার ভাতিজা তুহিনকে চেনে না, কারণ সে কখনো ঢাকা শহরে যায়ও নেই, তুহিনকে দেখেও নি। আর তুহিনও কখনো আসেনি বেড়াতে, এই জন্য কিন্তু তারা চেনে না। তখন তারা সেই দোকানে নিয়ে আসার পরে লোকটাকে কোনোভাবে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে তখন তার কাছে শোনে যে আসলে আপনি ওখানে দাঁড়া ছিলেন কেন, আর আপনি কি কোথা থেকে আসছেন? তখন সেই তুহিন ভাই সমস্ত কথা বলে যে তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল। তখন সেই সমস্ত কথা শেয়ার করে যে আমি ঢাকা থেকে আমার চাচার বাড়ি যাচ্ছিলাম, আমার মাঝপথে আমার ফোনটা বন্ধ হয়ে যায়। আর বাজার থেকে আমি চা খেয়ে এই রাস্তা দিয়ে আসতেছিলাম, আর সেই রাস্তার কথা এক দোকানদার বলেছিল যে এই পাশে যাইতে আপনার একটা জঙ্গল পড়বে, সেই ঘন জঙ্গল পাড়ি দিলেই হয়তো কয়েকটা ছোট ছোট দোকান পাবেন বাড়ির পাশে, ওখানে কোনো দোকানে জিজ্ঞেস করলেই আপনি চাচার বাড়ি দেখা দেবে। আমার চাচার নাম হচ্ছে রহিম। তখন বলে যে এই কি বলো ভাতিজা, আমি তো তোমার রহিম চাচা, আর তোমাকে তো খুঁজতেই আমরা বের হয়েছি, এই যে আমার ছেলে আর আমি বের হয়েছি তোমাকে খুঁজতে, ফোনে পাচ্ছি না, তোমার ফোন বন্ধ। ভাবলাম যে বাজারের দিকে যাই, হয়তো বাজারে যদি এসে নামে তাহলে হয়তো এই রাস্তা দিয়েই আসবে, হয়তো জিজ্ঞেস করব যে কার বাড়ি যাবেন কে। তখন সেই তাকে বলে যে তাহলে তুহিন তুমি তো বেঁচে গেছো, এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর জঙ্গল, এটা আসলে অনেক পুরাতন জঙ্গল, আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি, আর এই জঙ্গলের কথা আমরা অনেকেই শুনেছি। এই ভয়ঙ্কর ঘন জঙ্গল, এখানে মাঝে মাঝে ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। এই জঙ্গলে একজন কালো রক্তখেকো পিশাচি বাস করে, এখান থেকে সেই মাঝে মাঝে কোনো লোকের সাথে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর ফোনটা বন্ধ থাকার কারণেই তোমার সাথে এই ঘটনা ঘটেছে। তো আমরা যদি এই না যাইতাম তাহলে তো তোমাকে আজকে ফিরে পাইতাম না, তোমার বাবা মা বড় ইচ্ছা করে তোমাকে গ্রামে পাঠিয়েছে, আর তোমার ইচ্ছাতেও তুমি গ্রামেতে আইছেও। যদি সেই চাচার বাড়ি বেড়াতে আসে যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটতো তাহলে তো কথা বলার মতো জায়গা থাকতো না। তো যাই হোক, ভুল তো করেই ফেলেছো। আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে যে চাচা, আমি সেই কালো রক্তখেকো পিশাচির রূপ দেখে আমি আর কোনো কিছু বলতেও পারিনি, কোনো কিছু করতেও পারিনি, আমার সমস্ত শরীর ভার হয়ে গেছিল আর গায়ের লোম খাড়া হয়ে গেছিল, আমি প্রচণ্ড ভয় পাইছি। তখন সেই হয়তো আপনাদের যাওয়ার কারণেই আমি বেঁচে গেছি। আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে কি হয়েছে আমি আর জানি না, পরে আপনারাই হয়তো ভালো জানেন। তখন সেই তার রহিম চাচা বলে যে একে তো তাহলে কবিরাজ দেখাতে হবে। আর যেহেতু সে প্রচণ্ড ভয় পাইছে, কবিরাজকে নিয়ে আসে।
কবিরাজকে নিয়ে এসে তার রহিম চাচা সমস্ত কথা বলে যে আমার ভাস্তা কোনোদিন গ্রামে আসেনি, এই প্রথম গ্রামে আসতে নিয়েই তার সাথে এই ঘন জঙ্গলে, আমাদের বাড়ির পাশে যে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলেই তার সাথে এই রক্তক্ষেকো পিশাচির কবলে পড়েছিল আমার ভাতিজা। আসলে আমরা তাকে খুঁজতে গিয়েই আমাদের সাথে দেখা হয় এবং সেই কারণেই আমার ভাতিজা বেঁচে যায়। হয়তো কোনো কিছু তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারেনি, হয়তো আমরা দেরি করে গেলে আমাদের সাথে ভয়ঙ্কর ঘটনাটি ঘটাতে পারত, তো বেঁচে গেছে। তো কবিরাজ সমস্ত কথা শুনে তাকে চিকিৎসা করে এবং বলে যে আপনি প্রাণে বেঁচে গেছেন, কারণ আপনার সাথে সেই খারাপ ভয়ঙ্কর করতো, হয়তো আপনাকে প্রাণেও মেরে ফেলতো, আপনি বাঁচতেন না, হয়তো আপনার রক্ত খেয়ে সেই পিশাচি চলে যেত। আর পিশাচি সেই জঙ্গলেই থাকে, আপনি সাবধানে চলবেন। আর এই গ্রামে যেহেতু আসছেন, আপনি গ্রামে বেড়াতে গেলে অবশ্যই কাউকে সাথে করে নিয়ে যাবেন, দেখে শুনে চলাফেরা করবেন। কবিরাজ তার সমস্ত কবিরাজি যে সকল বিষয় জানতো সকল কিছু দিয়ে সেই তুহিন ভাইকে চিকিৎসা করার পরে সেই তুহিন ভাই ভালো আছে, সুস্থ আছে। সে গ্রামে যে বেড়াতে আসছিল তাদের সাথে হাসি খুশিতে বেড়ায়া সে আবার ঢাকা চলে যায়। এখন সবাই ভালো আছে, সুস্থ আছে, তুহিনের পরিবার এবং তুহিনের চাচা এরা সবাই ভালো আছে, সুস্থ আছে, তুহিন ভাইও ভালো আছে। আসলে রাস্তাঘাটে চলার পথে এ ধরনের ঘটনা ঘটে থাকে, আর গ্রামে এ ধরনের ভয়ানক ঘটনা কিন্তু অবশ্যই ঘটে। আর গ্রামে বিশেষ করে অনেক ঘন জঙ্গল থাকে, রাস্তাঘাট এ ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে, কারো না কারো সাথে এ ধরনের ঘটনা হয়ে যায় রাস্তায় চলার পথে। আমার কাছে ঘটনাটি অনেক ভয়ঙ্কর লেগেছে। প্রিয় লিসেনার, আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই রাস্তায় চলার সময় খেয়াল করে চলবেন, চলার পথে অনেক এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। তো প্রিয় লিসেনার, আমার ঘটনা যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘটনাগুলো গ্রামের ভৌতিক ঘটনা এবং সম্পূর্ণ সত্য ঘটনা, কারো সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটি প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এ ধরনের ঘটনা যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ঘটনাগুলো কেমন হয়েছে। আপনাদের চলার পথে যদি এ ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারবেন। আপনার ঘটনাটি প্রিয় লিসেনার সবার মাঝে শেয়ার করা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন।